কামারহাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্ত মাত্র 6 বছর তিনি কাজ করছেন, আর তাতেই কোটি কোটি সম্পত্তি বানিয়েছেন, এমনটাই দাবি ইডির। গত 5ই অক্টোবর বাগুইআটির অর্জুনপুরে তাঁর বাড়িতে তল্লাশিতে 14.5 লক্ষ টাকা নগদ ছাড়াও মিলেছে প্রায় 1,62,00,000 টাকা মূল্যের 2.5 কেজি সোনা ও হীরের গয়না। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। হাকিম বালুর তমাল কথাটা আজকে না, বহুদিন ধরে শুনি। হাকিম বালুর তমাল প্রভাব প্রতিপত্তিতে সাংঘাতিক। কামারহাটি মিউনিসিপ্যালিটি আপনারা জানেন, অনেকগুলো মিউনিসিপ্যালিটির মধ্যে একটা অন্যতম মিউনিসিপ্যালিটি। সমস্ত মিউনিসিপ্যালিটিতে এরকম তমাল দত্তরা আছেন। তো এই ধরনের একটি তমাল দত্ত একটি ক্যারেক্টারের নাম। পেশায় তিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ইডি তার বাড়িতে হানা দিয়ে শেষ পর্যন্ত কয়েক কোটি টাকার হিরে জহরত সোনার গয়না পেয়েছে এবং 14.5 লাখ টাকা পেয়েছে। কিছুই নয় সেটা, কিন্তু খুব ইন্টারেস্টিং যেটা হচ্ছে সম্পত্তির 1300 পাতার দলিল পেয়েছে। 1300 1300 পাতার প্রপার্টি ডকুমেন্টস পেয়ে গেছে। আমি খালি ভাবছিলাম, ভাইপোর ডকুমেন্টস কোর্টে জমা পড়েছে না 5000 ডকুমেন্টস। তমাল দত্ত কিন্তু কিছুতে কম নয়। তমাল দত্ত 1300। আপনারা আমার বাড়িতে খুঁজলে 10 পাতা 20 পাতা 25 পাতার হয়তো প্রপার্টি ডকুমেন্টস পাওয়া যাবে। তমাল দত্ত 6 বছর কামারহাটি মিউনিসিপ্যালিটিতে চাকরি করে 1300 পাতার ডকুমেন্টস, প্রপার্টি ডকুমেন্ট তার উদ্ধার হয়েছে। তাকে নিয়ে বেজায় হুল্লোড় হচ্ছে। স্বাভাবিকভাবে আমাদের মনে হলো আজকের এই প্রতিবেদনে আসি, যেরকম কত তমাল দত্ত আছে বলুন তো, কত তমাল দত্ত আছে। এই তমাল দত্ত সম্বন্ধে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করতাম যে এত প্রভাব প্রতিপত্তিশালী। সেখানে কামারহাটি পুরসভার যিনি চেয়ারম্যান, তিনিও কোনো কোনো সময় তমাল দত্তর কথা শুনেই কাজ করতেন। চাকরি দুর্নীতিতে অয়নশীল নামটা মনে আছে? সেই অয়নশীল, এই এন্টায়ার অয়নশীলের সঙ্গে এন্টায়ার অপারেশনের ব্যাপারে এই তমাল দত্ত নামক ক্যারেক্টারটা যুক্ত ছিল। আমি প্রশ্ন করেছিলাম কামারহাটি মিউনিসিপ্যালিটিতে যে এই তমাল দত্ত কার লোক। সবাই বলতেন হাকিম বালুর লোক। কেন হাকিমকে বালুরকে বলার অপেক্ষা রাখেন, আপনারা সবাই জানেন। তাঁদের রেকমেন্ডেশনেই তমাল দত্ত ওখানে বসছিল। তাহলে তমাল দত্ত যে কয়েকশো কোটি টাকার, অন্তত ইডি তাই সন্দেহ, কয়েকশো কোটি টাকার সম্পত্তি নিয়েছেন, তাহলে কি তার ভাগ সর্বোচ্চ পর্যায়ে গেছে? না গেলে তিনি এত পাওয়ারফুল হন কী করে? না গেলে তার কথা শুনে চেয়ারম্যান উঠতেন বা বসতেন কীভাবে? স্বাভাবিকভাবে প্রশ্নগুলো আসছে, উত্তর তো লুকিয়েই আছে। অর্থাৎ টপমোস্ট লেভেলে যে টাকার ভাগগুলো যেত, এইরকম বিভিন্ন পুরসভা পঞ্চায়েতে অনেক তমাল দত্তকে বসিয়ে রাখা হতো। যারা জমি, বিভিন্ন বাড়ির প্ল্যান সাবমিশন থেকে শুরু করে, বাড়ি জমির মিউটেশন থেকে শুরু করে, পুরসভায় চাকরি দেওয়া থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রের মধ্যে হাত বাড়াতেন, টাকা তুলতেন, সেই টাকা ঠিকঠাক জায়গায় টপমোস্ট লেভেলে ভাইপো পর্যন্ত পৌঁছে দিতেন। এই অপারেশনটা, এই প্যারালাল ইকোনমিটা কিন্তু সারা বাংলায় চলেছে। বহুদিন ধরে ক্যারেক্টারটার সম্বন্ধে আমরা খোঁজ নিচ্ছিলাম। নিতে নিতে শেষ পর্যন্ত শুনলাম যে ডিএলবি থেকে তিনি কি সাসপেনশনের মুখে পড়েছে। চাকরিটাও পেয়েছেন নাকি একটা জাল সার্টিফিকেট, যে সার্টিফিকেটে তার চাকরি হয় না। তাঁরই এক কলিগ সেই ডকুমেন্টস তুলে সরাসরি ডিএলবিকে জানিয়েছিলেন এবং তার ভিত্তিতে প্রাইমা ফেসি এভিডেন্সে এই মুহূর্তে তিনি সাসপেনশনে। কিন্তু সাসপেন্ডেড হলে কি হবে? তিনি তার সওয়ালের জন্য তিনি আইনজীবী নিয়ে মাঝে মাঝে কামারহাটি পুরসভায় আসছেন এবং শেষ পর্যন্ত সেখান থেকে তাকে ফিরেও যেতে হচ্ছে। সেই কাহিনীও আমি শুনলাম। আমি আজকে শুধু একটা কথা বলবো, এই তমাল দত্তের ইন্টারভিউ বোর্ডে কে কে ছিল জানেন? বিভাস গাঙ্গুলি নামের একটা ক্যারেক্টার। বিভাস গাঙ্গুলি কে? আপনারা জানেন ডিএলবি বোর্ডের এক সর্বময় কর্তা, যার কন্যার ব্যবসার সঙ্গে অয়নশীলের ছেলের ব্যবসা জড়িত। নামটা আপনারাও ভুলে গেছেন, আমিও ভুলে গিয়েছিলাম। শুনলাম সেই কাহিনী নতুন করে। এবং আরও দুজন অফিসার জড়িত আছেন। ওখানকার এক্সিকিউটিভ অফিসার ছিলেন এবং ওসব কামারহাটি পুরসভার চেয়ারম্যান ছিলেন, যাদের রিক্রুটমেন্ট বোর্ডের অ্যাপয়েন্টিং অথরিটি, যাদের ইন্টারভিউ নেওয়ার ভিত্তিতে এই ভদ্রলোক চাকরি পেয়েছিলেন, সেই ভদ্রলোককে চাকরি দিয়েছিলেন যারা, তাদের নামগুলো আমি আপনাদের কাছে শোনাবো। আমি আজকে এই স্টোরিটা নিয়ে কেন এলাম, যে আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। আমরা ভাইপোকে দোষারোপ করি। জাস্টিস অমৃতা সিনহা প্রশ্ন করেছেন, 5000 পাতার সম্পত্তির পরিমাণের ডকুমেন্ট থাকলে তার মানে কত পরিমাণ সম্পত্তি না থাকলে কেউ 5000 পাতার ডকুমেন্ট জমা দিতে পারে? সেটা নয় ভাইপো ইলাস্টিকের মতো টেনে বাড়িয়েছেন যাতে ইডির সময় নষ্ট করা যায়। কিন্তু এই তমাল দত্ত ইনি কিন্তু সময় নষ্ট করার সুযোগ পাননি, কেন বাড়ির মধ্যেই তো কপিগুলো রেখেছেন। কশ্মিনকালেও বোধহয় ভাবেননি যে তাঁর বাড়িতেও ইডি হানাটা দিতে পারে, এবং শেষ পর্যন্ত ইডি হানাটা দিয়েছেন এবং 1300 পাতার অরিজিনাল ডকুমেন্টগুলো সিজ করে নিয়ে ইডি চলে গেছে।
মাঝে মাঝেই বলেন না, আমি বিশ্বাস করি না বালু চোর, আমি বিশ্বাস করি না পার্থ চোর, আমি বিশ্বাস করি না কেষ্ট চোর, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন না। তো বালু বলুন, কেষ্ট বলুন, পার্থ বলুন, তারা যেখান থেকে টাকাটা তুলেছে তারা তো এই পুরসভাগুলো থেকে, এই পঞ্চায়েতগুলো থেকে, এই সরকারি অফিসগুলো থেকে। এবার এরা এই টাকাটা তোলার সুযোগটা করার জন্য এন্টায়ার নির্বাচনী প্রসেসের মধ্যে পঞ্চায়েতে যে জালিয়াতি আপনারা দেখলেন, বা পুরসভায় যে জালিয়াতির নির্বাচন হয়েছে, মানুষকে ভোট দিতে না দেওয়ার নির্বাচন, অপোজিশন লেস একটা সিস্টেম গড়ে তোলার নির্বাচন, সেটা করার জন্য এত আগ্রহী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো ছিলেন কেন? ছিলেন তার একটি কারণ, যাতে এরকম হাজার হাজার তমাল দত্ত যারা অপারেট করেন সারা পশ্চিমবঙ্গে, কেউ পুরসভায়, কেউ পঞ্চায়েতে, কেউ জেলা পরিষদে, কেউ গ্রাম পঞ্চায়েতে, কেউ বিডিও অফিসে, কেউ এসডি অফিসে, কেউ ডিএমএ অফিসে, এরকম কয়েক হাজার বা কয়েক লক্ষ হয়তো তমাল দত্ত ছড়িয়ে আছেন। এই তমাল দত্তদের দিয়েই নিচ থেকে টাকাটা তোলেন। তমাল দত্তরা বড় লোক হন, কিন্তু আলটিমেটলি একটা বড় ভাগ 75% বোধহয় হরিসেজ স্ট্রিটে যায়, এবং নয় বালুর কাছে যায়, নয় হাকিমের কাছে যায়, কারুর কাছে যায়, এবং শেষ পর্যন্ত তমাল দত্তরা বহাল তবিয়াতে থাকে। একটা তমাল দত্ত ধরা পড়ল, কিন্তু এরকম হাজার তমাল দত্ত পশ্চিমবঙ্গে অপারেট করছেন। আপনাদের কাছে অনুরোধ রইল, এই জাতীয় তমাল দত্ত টাইপের ক্যারেক্টারদের সম্বন্ধে যখনই যে কোনো তথ্য পাবেন, শুধু তমাল দত্ত না, তমাল দত্ত স্টাইলের যারা অপারেট করেন, যারা চুরি করেন, যারা টাকা তোলেন এবং সেই টাকার ভাগ শেষ পর্যন্ত ওই ক্যাম্যাক্স স্ট্রিটে কিংবা হরিসেজ স্ট্রিটে রাতের অন্ধকারে পাঠান, সেই ক্যারেক্টারগুলোর সম্বন্ধে তথ্য দিয়ে অরিজিনাল ডকুমেন্ট জোগাড় করে আমাদের কাছে পাঠাবেন। মেন স্ট্রিম মিডিয়া এগুলো নিয়ে খবর করে না, কিন্তু আমাদের মনে হয়েছে এগুলো নিয়ে প্রতিনিয়ত খবর করা দরকার। আমরা এই খবরটা তৈরি করতে গিয়ে, খবরটা যখন আমরা স্টাডি করছিলাম, আমাদের মনে হলো কামারহাটি মিউনিসিপ্যালিটির দীর্ঘদিনের একজন কর্মচারী সুদিন মুখোপাধ্যায়, যিনি তমাল দত্তর বিরুদ্ধে লড়ছেন, তার ফোন নাম্বারটা আমার কাছে ছিল। আমি সরাসরি তাকে টেলিফোনে ধরলাম, এই তমাল দত্ত সম্বন্ধে জানতে চাইলাম যে যিনি যার ব্যাপারে ইডি স্টোরিটাকে ফ্ল্যাশ করেছে, এবং ইডি ইতিমধ্যে যা সম্পত্তি, যা প্রপার্টি, যা আর্থিক সমস্ত তথ্য সংগ্রহ করেছে, সেটা মারাত্মক, সেটা কয়েকশো কোটিতে গিয়ে শেষ পর্যন্ত দাঁড়াবে। আমি সুদিনবাবুকে সবটা প্রশ্ন করেছিলাম আমাদের নতুন বাংলার দর্শকদের জন্য। সুদিনবাবু মোটামুটি একটা ব্রিফ দিলেন। কি বললেন সুদিনবাবু, শুনুন। নমস্কার সুদিনবাবু, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার। বলছি, কামারহাটি মিউনিসিপ্যালিটিতে আপনি দীর্ঘদিন কর্মরত ছিলেন। হ্যাঁ এই যে তমাল দত্ত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যার সম্বন্ধে পাওয়া যাচ্ছে ইডি হানা দিয়ে শেষ পর্যন্ত কোটি কোটি টাকা তার বাড়ি থেকে উদ্ধার করছেন, লক্ষ লক্ষ টাকা উদ্ধার করছেন, কোটি কোটি টাকার সম্পত্তি, হিরে জহরত, সোনা উদ্ধার করছেন। আমার আপনার কাছে একটু স্পেসিফিক প্রশ্ন আছে, এই তমাল দত্ত বেসিক্যালি কার রেকমেন্ডেশনে চাকরি পেয়েছিলেন, এবং চাকরির একটা জালিয়াতি আছে শুনেছি, একটু ব্রিফ করবেন আমাদের দর্শকদের জন্য। প্রথম কথা হচ্ছে, আপনি জানবেন যে একটা অ্যাডভার্টাইজমেন্ট হলে মিনিমাম যত কমই হোক 24 দিন রাখতে হয়। সেখানে না রেখে 7 দিনের মধ্যে করে 24 দিনের মধ্যে টোটাল প্রসেসটা কমপ্লিট করে ওকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, এইবার কথা হচ্ছে যে সার্টিফিকেটটা দিয়ে চাকরিতে দিয়েছে জনার্দন রায়নগর রাজস্থান বিদ্যাপীঠ, ডিম টু বি ইউনিভার্সিটি, যেটা সুপ্রিম কোর্ট 2005 থেকে একদম আউট করে দিয়েছে তাকে। এটা গেল দুটো। তিনটে হচ্ছে ব্যাপারটা, ও মানে প্রত্যেকটা ক্ষেত্রে লোকের কাছে কোটি কোটি টাকা সব নিয়ে এই সব করেছে। যে সার্টিফিকেটটা জমা দিয়েছে সেই সার্টিফিকেটটা জাল সার্টিফিকেট আপনি বলছেন, হ্যাঁ, এবং অস্তিত্বহীন বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নিয়ে এসে চাকরিটা নিয়েছেন। আমাকে বলুন তো, এই তমাল দত্ত কার রেকমেন্ডেশনে চাকরি পেয়েছে? রেকমেন্ডেশন এখন দেখুন, এখন 3-4 জন মাথার ওপর আছে, জানি ববি হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, গোপাল সাহা, এরা। মানে এদের চেষ্টায়, তার মানে সর্বোচ্চ স্তরের আশীর্বাদের বাঁ হাত এই তমাল দত্তের মাথায় ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং তারপর তো আপনার অভিযোগের ভিত্তিতে ডিএলবি ডেকে নিয়ে এসে সাসপেন্ড করেছে। কিন্তু আমার প্রশ্ন, তমাল দত্ত যখন চাকরিটা পায়, সেই জালিয়াতি চাকরি পাওয়ার সময় ইন্টারভিউ বোর্ডে কে কে ছিল একটু বলবেন? বিভাস গাঙ্গুলি, ডেপুটি ডিরেক্টর ডিএলবি, অয়নশীলের ছেলের সঙ্গে যার মেয়ের ব্যবসা। হ্যাঁ, আর দ্বিতীয় হচ্ছে SN দাস, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি। আচ্ছা। তৃতীয় হচ্ছে গোপাল সাহা,
আর চেয়ারম্যান। চতুর্থ হচ্ছে গোপাল হালদার, দেন মানে এক্সিকিউটিভ অফিসার। এবং তার নির্দিষ্ট সময় না দিয়ে দ্রুত তাকে রিক্রুট করা হয়েছিল কামারহাটি মিউনিসিপ্যালিটিতে। একদম। এবং তিনি তো এই কোটি কোটি টাকা তোলা কামারহাটি মিউনিসিপ্যালিটিতে তার অভিযোগে এই মুহূর্তে অভিযুক্ত। এই ব্যাপারে কিছু বলবেন? এই ব্যাপারে কি, ও তো মানে আমি ওই যে ওদের যা করেছি তাতে গভর্নমেন্ট ওকে সাসপেন্ড করেছে। এবার ডিপার্টমেন্টাল প্রসিডিং আরম্ভ হয়েছে। সেদিনকে উকিল নিয়ে এসেছিল, ও এক্সিকিউটিভ অফিসার অ্যালাউ করেনি। ওই এক্সিকিউটিভ বলেছে যে না, কোনো হবে না। তারপরের দিন আবার এসেছিল কাগজ দেখাতে, ওসব কাগজ দেখেনি এক্সিকিউটিভ অফিসার। এবার এক্সিকিউটিভ অফিসার যত সম্ভব আমাকে আগামীকাল হয়তো ডিএলবি কে রিপোর্টটা দিয়ে দেবে, তারপর চাকরি ইয়ে হবে। কত কোটি টাকা তুলে থাকতে পারে আপনার আন্দাজ? মানে মিনিমাম আমি আপনাকে বলছি 200 থেকে 300 কোটি টাকা তুলেছে। তো সে তো তমাল দত্ত একা খায়নি, তার মানে না তমাল না দত্তকে না, যারা একা কি করে খাবে? চাকরি দিয়েছে তাদেরও টাকা পাস অন করেছে, তাই তো? হ্যাঁ, মানে কামারহাটিতে যারা মাথা, এবং এই যে আপনি বলছেন ববি রবি যত ওপরে আছে, ওপরতলার রেকমেন্ডেশন, তাদের কাছেও কি তাহলে টাকা গেছে? আপনার কি মনে হয়? নিশ্চয়ই। হ্যাঁ নিশ্চয়ই, টাকা না গেলে হয় নাকি? কেউ করবে নাকি? ঠিক আছে সুদিনবাবু, অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন, আমি পরে আবার আপনার সঙ্গে এই বিষয় নিয়ে ফিরে আসবো। ঠিক আছে।